আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইডে নাইট রিয়েল টক অনুষ্ঠানে। আমাদের আজকে 22 এপিসোড। আমি আপনাদের সাথে আছি নজরুল হক, এবং আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন রুকু টিভি এবং চ্যানেল টিটি টাইপ করে, সেটা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। আপনারা জানেন নিশ্চয় আমাদেরকে যাদের সৌজন্যে পেয়ে থাকি তা আমরা হলো সিনিয়র মাল্টি সার্ভিস নিউ ইয়র্ক স্টেটের বয়স্কদের একটি আস্থা। তাদের সিনিয়র মাল্টি সার্ভিস তাদের বয়স্কদের পূর্ণ ব্যবস্থা। আপনারা যে কোনো প্রয়োজনে তাদেরকে কল করতে পারেন 347-778-5252। আজকে সন্ধ্যায় আমাদের জন্য যে আয়োজন, খুবই গুরুত্বপূর্ণ আয়োজন, এবং আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুজন অতিথি আছেন, এবং বিশেষ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হবেন আজকে দূর বাংলাদেশ থেকে জনাব ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, ন্যাশনাল প্রেস ক্লাব বাংলাদেশ। পাশাপাশি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সৈকত রশিদি। জনাব সৈকত রশিদি is a media and political analysis, Canada. Please welcome both of these gentlemen to our today's show. দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারপরও পাশাপাশি বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশ আমাদের শিকড়ের টান, ওখানে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। তো একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে যেটা আমরা ঠিক করেছি সেটা হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অফ বাংলাদেশ এন্ড পলিটিক্যাল ওয়ার্ল্ড জার্নালিজম। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর হয়তো যতটুকু আমি জানি একমাত্র দেশ যেখানে এমন একটি আইন গত 2 বছর আগে হয়েছে, যেটাকে ডিজিটাল বাংলাদেশ অ্যাক্ট বলা হয়, বা বাংলায় যেটা বলা হয় যে ডিজিটাল তথ্য নিরাপত্তা আইন। এবং সেই আইনের আন্ডারে আমরা বেশ কিছু তর্ক বিতর্ক চলে আসছে গত 2 বছর ধরে। এবং আপনারা জানেন গত কিছুদিন আগে একজন লেখক সাংবাদিক সেই আইনের আওতায় বিনা বিচারে জেলে মৃত্যুবরণ করেছেন। আমি একটু পটভূমি দিতে চাই। আইনটি শুরু হওয়ার পর থেকে 2018 সালে প্রায় 34 জন গ্রেপ্তার হয়েছেন। তারপরে 19 সালে 63 জন গ্রেপ্তার হয়েছিলেন, এবং 2020-তে এসে 111 জন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এদের মধ্যে বেশিরভাগই সাংবাদিক এবং কমিউনিটি ওয়ার্কার বা পলিটিক্যাল ব্যক্তিবর্গ। একটা শ্রেণীকে আমরা এখানে দেখি এই ইনভলভ হতে। তো আমি আজকে যেটা আমাদের আলোচনায় থাকবো, আসলে জানবো আমরা আমাদের আলোচকের কাছ থেকে আসলে এই আইনটি কি, কেন এবং কি জন্য আইনটি করা হয়েছিল, এবং কোন দিকে আইনটি যাচ্ছে, এবং যা আমরা দেখতে পাচ্ছি সেটি পাচ্ছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সাথে সাথে আপনাকে জানাতে চাই আপনারাও আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন। প্লিজ আমাদেরকে কল করবেন। আপনার নাম্বার আমাদের স্ক্রিনে আছে 646-377-9179। আপনারা কী ভাবেন এই আইনটি নিয়ে? আপনার কোনো জিজ্ঞাসা, আপনার কোনো ভাবনা, আপনার কোনো কোয়েশ্চেন, আপনার কোনো অভিজ্ঞতা, এই আইনের যদি কোনোভাবে আপনার কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। এবং পাশাপাশি আমাদের এই ফেসবুক লাইভ পেজটা আপনার পেজে শেয়ার করে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আপনার গ্রুপের বা আপনাদের আবার চার্টার সবাইকে এটা শোনার সুযোগ করে দেবেন। আমি প্রথমেই যাব সৈকত রশিদি ভাইয়ের কাছে। উনি আমাদের একটু বলবেন যে ডিজিটাল অ্যাক্ট যেটা বাংলাদেশের, এই আইনটি কি, এটার মধ্যে কি আছে, একটু যদি আমাদের দর্শকদের বোঝার জন্য আপনি বলেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। বিফোর দ্যাট ইলিয়াস ভাইকে বলবো আপনাকেও আমার সেম কোয়েশ্চন থাকবে, এবং আপনার অডিওটা আপনি ঠিক করে নেবেন। ধন্যবাদ। প্লিজ গো অহেড। আপনাকে ধন্যবাদ নজরুল হক এবং চ্যানেল টিটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডিজিটাল নিরাপত্তা আইন যেটা বাংলাদেশে করা হয়েছে 2018 সালে, সেখানে বলা হয়েছে যে এটা কি কি কারণে, তা থেকে আমরা বুঝতে পারি পটভূমি। তবে আমি
আরো কয়েকটি দেশের এই জাতীয় আইন যেগুলো আছে তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তো স্পষ্ট হবে যে আইনটি কত বেশি মানুষের বাক স্বাধীনতার প্রতিবন্ধক এবং সাধারণ নাগরিক তো বটেই, সাংবাদিকদেরও এবং গণমাধ্যমের জন্য এটা প্রতিবন্ধক। আমরা জানি যে 2018 সালের অক্টোবর মাসে আইনটি পাশ হয়েছে। এতে 62টি ধারা আছে এবং এটাতে বলা হয়েছে যে এর মধ্যে আইসিটি অ্যাক্ট যেটা ছিল, তথ্য প্রযুক্তি আইন 2006 সালে, তাতে 2013 সালে বাংলাদেশে আইসিটি অ্যাক্টে যুক্ত করা হয়েছিল 57 ধারা, যেটাকে খুবই দমনমূলক বলে বলা হতো, মানুষের বাক স্বাধীনতার প্রতিবন্ধকতা এবং গণমাধ্যম ও সংবাদপত্রের এবং সাংবাদিকদের অন্তরায়। তো সেই 57 ধারা যখন বিলুপ্ত করার জন্য দাবি ওঠে, তখন বলা হয় যে আমরা নতুন একটা তথ্য প্রযুক্তি আইন করবো, সেটার নাম হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সেখানে আমরা চেষ্টা করবো এটাকে মিনিমাইজ করার। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এখানে বলছে যে কার্যকর হলে, আমি যুগান্তর পত্রিকার 2018 সালের পত্রিকা থেকে একটুখানি পড়ি, এটি কার্যকর হলে বিলুপ্ত হবে তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত 57 ধারা সহ কয়েকটি ধারা। তার বদলে এসব ধারার বিস্তৃত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে। নতুন আইনে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, ধর্ম অবমাননা, মানহানির মতো সাইবার অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে সাজার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল ও নিরাপত্তা এজেন্সি গঠনের কথা বলা হয়েছে এবং ইতোমধ্যে গঠিত হয়েছে। আইনের 21 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রচারণা এবং মদত দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এর সর্বোচ্চ শাস্তি 14 বছরের সাজার পাশাপাশি জরিমানা দিতে হবে 50 লাখ টাকা। 28 ধারায় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত দিলে ভোগ করতে হবে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড। অন্যদিকে 29 ধারায় মানহানিকর কিছু প্রকাশ করলে সাজা হবে 3 বছরের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 62টি অনুচ্ছেদে বিভক্ত এই ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার 14টি ধারা অজামিনযোগ্য, অর্থাৎ সেখানে গ্রেপ্তার করা হলে জামিন দেওয়া হবে না। আমরা জানি না যে কোন পরিবেশে এবং কি পরিস্থিতিতে এই আইনের প্রয়োজন হলো, কারণ আমরা যদি কাছাকাছি ধরনের একটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা বলি, পৃথিবীর আর কোনো দেশে এত বেশি দমনমূলক বা রিপ্রেসিভ আইন আছে বলে আমার জানা নাই। আমি শুধু দুটো বিষয় উল্লেখ করব। আমি যে দেশে থাকি, কানাডাতে, এখানে জাতীয় কোনো আইন নেই। এখানে বলা হয়েছে যে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকেই আমরা সাইবার ক্রাইমগুলোকে মোকাবেলা করব। তবে যুক্তরাষ্ট্রে একটা আইন আছে, তার নাম হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট অফ 2015। সেখানে কি বলা হয়েছে সংক্ষেপে বলি: কম্পিউটার হ্যাকিং, ইকোনমিক এসপিওনেজ, কর্পোরেট এসপিওনেজ, identity theft, breaking into computer systems, accessing unauthorized data, modifying or deleting the data, stealing confidential information, unauthorized publication or use of communications, criminal infringement of copyright, spreading of fake news, sexual exploitation of children, defacing internet website, flooding website with increased volumes of irrelevant internet traffic, make sites unavailable to the actual users who are supposed to be ভিউইং দেম, মানে হ্যাক করা। তো এখানে কিন্তু কোনো ব্যক্তির মান, মর্যাদা, প্রোপাগান্ডা কিছুই বলা হয়নি। এটা পুরোপুরি একটা সাইবার স্পেস সংক্রান্ত আইন এবং এখানে কোন মানুষকে কি কতটা কঠোরভাবে আপনার গ্রেপ্তার করে অজামিনযোগ্য করা, এ ধরনের কোনো কথার উল্লেখ নেই। এটা দেশে প্রচলিত আইনেই বিচার হবে, তবে এই অপরাধগুলোকে এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি যেহেতু কানাডায় থাকি, আমি তো বাংলাদেশে নই, ফলে সরকারের জন্য, বর্তমান যে বাংলাদেশ সরকার, তাদের জন্য কি পরিস্থিতিতে এই আইনের প্রয়োজন হচ্ছে জানি না। তবে আমি আইনটা পুরোটা পড়ে দেখবার সুযোগ পেয়েছি, অনলাইনে যেটা পেলাম আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেখানে দেখলাম পৃথিবীতে আইনগুলো হয়, যেটা আমেরিকার আইনটাতেও আছে, জনস্বার্থে, অর্থাৎ মানুষের প্রোটেকশনের জন্য। কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা পড়ে মনে হলো এটা মানুষের নিরাপত্তার চাইতে এটা শুধুমাত্র শাসক শ্রেণীর নিরাপত্তা বিধানের নামে কিছু রিপ্রেসিভ মেজার্স লিস্ট করা হয়েছে, এবং যেটা সংবিধানের মৌলিক মানবাধিকার যেগুলো দেওয়া হয়েছে অনেকগুলো ধারাতে, তার মধ্যে আমাদের বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় আছে, এবং আপনার 26 অনুচ্ছেদেও মৌলিক অধিকারকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তার সাথে এটা সাংঘর্ষিক, যে কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশে রিট আবেদন করলে হাইকোর্ট বিভাগ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে টিকবার কথা নয়। তবে কেউ রিট আবেদন করেছেন বলে এখন পর্যন্ত আমি জানি না।
এই হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট। আমি খালি আর একটা কথা বলবো প্রাসঙ্গিক হিসেবে, যেহেতু এটা মার্চ মাস, আমরা জানি যে 1971 সালের এই অগ্নিঝরা মার্চ মাসে পাকিস্তানি শাসকদের গণহত্যা ও নৃশংস নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখের বেশি নির্যাতিতা বীরাঙ্গনা এবং অসংখ্য যুদ্ধাহত নির্যাতিত নাগরিকের অপরিমেয় ত্যাগের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করা উচিত ছিল, কিন্তু আমি এখন জানাচ্ছি। তাদের এই ত্যাগের ফসল আজকের স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই বাংলাদেশের একটি খবরের অংশবিশেষ এখন আপনাকে পড়ে শোনাচ্ছি। বাংলা ভাষায় প্রকাশিত এই প্রতিবেদনে যে ভাষা ও শব্দ ব্যবহার করা হয়েছে তা উচ্চারণের জন্য আমাকে ক্ষমা করবেন। মুশতাক আহমেদের শরীর থেকে আমি প্রস্রাবের গন্ধ পাচ্ছিলাম। তাকেও কিছুদিন আগে ধরে আনা হয়েছিল এবং তার ওপর প্রচন্ড নির্যাতন হয়েছে। তার লিঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে তিনি আমাকে জানিয়েছিলেন। ঘরের মধ্যে কিছু খবরের কাগজ পড়েছিল, আমি তাকে বললাম সেগুলো ব্যবহার করে পরিষ্কার হতে। তিনি তখন প্যান্ট খুলে আন্ডারওয়্যারটি ফেলে দিলেন, সেখানে তার বিষ্ঠা ছিল। প্রচন্ড মারের চোটে তিনি প্যান্টের মধ্যে পায়খানা করে ফেলেছিলেন। এই প্রতিবেদন স্বাধীনতা উত্তর 1971 বা 1972 সালের বাংলাদেশের গণমাধ্যম থেকে নয়। পাকিস্তানি শাসকদের বন্দিশালার কারণ নির্যাতনের কথা নয়। এটি স্বাধীনতার 50তম বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালনের উৎসবের বছরের আজকের 5ই মার্চ 2021 সালের ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন। এটা প্রকাশ করেছে বিবিসি বাংলা। এখানে যা বলা হয়েছে এটা হচ্ছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ভাষ্য, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গত মে মাসের প্রথম সপ্তাহে। তাকে তুলে নেওয়া হয়েছিল 2রা মে। 5ই মে তাকে র্যাবের অফিসে গ্রেপ্তার দেখানো হয়। 69 ঘন্টা তাকে নির্যাতন করা হয়েছিল অজ্ঞাত স্থানে, তিনি বলেছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে তার সাক্ষাৎকারের আলোকে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি অস্বীকার করেছেন কোনো নির্যাতনের কথা, এবং সবচেয়ে বড় কথা, এই একই সময় গ্রেপ্তার হয়েছিলেন মুশতাক আহমেদ। তার অপরাধ কি আমরা জানি না, শুধু এটুকুই জানি তিনি কার্টুনিস্ট কিশোরের একটি কার্টুন শেয়ার করেছিলেন একটা ক্যাপশন দিয়ে। সেটি সরকার বিরোধীও কিছু ছিল না। ব্যাংক লুটেরাদের, যারা বাংলাদেশের অর্থ পাচার করে অন্য দেশে নিয়ে যায় বা ব্যাংকের অর্থ ঋণ নিয়ে খেলাপ করে, তাদের একজনের একটি কার্টুন ছিল। এবং সেই মুশতাক আহমেদ 6 বার জামিন চেয়েও পাননি, কিশোরও পাননি। তবে 24শে ফেব্রুয়ারি 6ষ্ঠবারের মতো জামিন না পাওয়ার পর 25 তারিখে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে, ঢাকার কেন্দ্রীয় কারাগারে। জীবন দিতে হয়েছে। এবং ডেইলি স্টারের সম্পাদক লিখেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন এখন মৃত্যুরও কারণ। ধন্যবাদ। আসলে আপনি তো অনেক কিছুই বলে দিয়েছেন। আমার আসলে অনেক না বলা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আজকে আমি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ইলিয়াস খান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ইলিয়াস খান? আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার ভয়েস বা আপনার অডিওটা কি চেক করবেন একটু? আপনি কি হেডফোন খুলে অন্যভাবে ডাইরেক্ট, আপনার হেডফোন মনে হয় কাজ করতেছে না কিছু, একটু যদি হ্যাঁ, স্পিকার কি দেওয়া যাবে? স্পিকার ডাইরেক্ট? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? দ্যাটস আচ্ছা, আপনি এই লিঙ্কটা কি এটা ডিলিট করে আবার আরেক, না, আপনি তাহলে আপনার বাসায় যদি অন্য কোনো ডিভাইস থাকে, ল্যাপটপ বা কম্পিউটার, একটু ট্রাই করলে ভালো হবে। কারণ আমরা এবং আমাদের দর্শকরা আপনাকে শোনার জন্য খুবই আগ্রহী। আমি যা বলছিলাম, এই রুশদি ভাই অনেক প্রশ্নের উত্তর জি, দিয়ে দিয়েছেন। আসলে আমি আজকে আসার আগে আগে আমাদের যে আইনমন্ত্রী, ওনার একটা বক্তব্য পরে আসছি একটা নিউজে, যেটার হেডলাইন ছিল এরকম যে ডিজিটাল আইন পরিবর্তনের কোনো ইচ্ছা নেই। আপনি জানেন যে এই সাংবাদিকের মৃত্যুর পর, বা লেখক
এবং কিশোর যিনি আজকে ছাড়া পেয়েছেন এই ঘটনায়, এবং মোটামুটি বাংলাদেশ গত 4-5 দিন ধরে মোটামুটি এই দাবি নিয়ে খুবই সোচ্চার যে ডিজিটাল আইন বাতিল করতে হবে শুধু পর্যালোচনায়। কিন্তু এবং আমি গতকালকে আমাদের প্রাক্তন তথ্যমন্ত্রী আহসানুল ইনুর একটা বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আমি শুনলাম যে উনি দাবি করছেন যে হ্যাঁ, ডিজিটাল আইন বাতিল করাটা ঠিক হবে না, আইন তো করতে হয়, করার জন্য আমরা করেছি, নিশ্চয় এটা প্রয়োজন, কিন্তু উনি জোর দিয়ে দাবি করেছেন আইনটা খুবই নতুন, মাত্র 2 বছর, এবং এটা একটা ট্রায়াল পিরিয়ডের মধ্যে চলছে, আইনের মধ্যে অনেক ঘাটতি আছে, এটা অবশ্যই এটাকে পরিবর্তন আনতে হবে এবং এটাকে মডিফাই করতে হবে। তো উনি তথ্যমন্ত্রী হাসানুল কিন্তু মডিফাই দাবি করতেছেন, কিন্তু বর্তমান আইনমন্ত্রী উনি বলছেন যে না, এ ধরনের কোনো প্রয়োজনীয়তা বা সম্ভাবনা নাই। এদিকে জনমত খুবই সোচ্চার। এই পরিস্থিতিতে আপনি কি দেখছেন, এই আইনটার ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে বাংলাদেশ? ধন্যবাদ। আমি মনে করি যে আইনমন্ত্রী বলেছেন, অন্য একটা সাক্ষাৎকারে আমরা আগে দেখেছিলাম যে তিনি বলেছেন যে আমরা আইন এর একটু পরিবর্তন করতে চিন্তা ভাবনা করছি। এই কথাটা এসছে অবশ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে, যখন আহ্বান জানানো হয়েছে মুশতাকের মৃত্যুর পরে উদ্বেগ প্রকাশ করে যে ডিজিটাল নিরাপত্তা আইন, মানুষের প্রাণহানির ঘটনা হচ্ছে, মানুষকে কারাবন্দী করা হচ্ছে, তাদের নিরাপত্তা এবং বাক স্বাধীনতার জন্য এই আইনটি সংস্কারের প্রয়োজন আছে। তো বাংলাদেশের মানুষ যারা প্রতিবাদ জানিয়েছেন, তারা বেশিরভাগ যারা সমাবেশ করেছেন এই আইনটি বাতিল চাচ্ছেন। তো আইনমন্ত্রী যেটা বলেছিলেন আগে, আপনি আজকে যেটা বললেন সেটার আগে আমি যেটা জেনেছিলাম পেপার থেকে, নিউজ পেপার থেকে, যে আমরা এমনভাবে আইনটি সংশোধন করব তাতে ভাবছি যে কোনো অভিযোগ দায়ের করা হলে পুলিশ আগে তদন্ত করবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করবে না। এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য সমাধান নয়। তার কারণ হচ্ছে, এটাকে বলা যায় ইংরেজি ভাষায় সুগার কোটেড, এটা সুগার কোটিং দেওয়া হবে, এটা খুব খারাপ বিটার পিলকে। তার মানে এই যে আপনি বিটার পিলটা খেতেই হবে, তবে আমি একটা সুগার কোটিং দিচ্ছি। প্রকৃতপক্ষে বাংলাদেশের সংবিধানে যে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে, আপনাকে আগেই বলেছি, এবং সংবিধানে প্রাধান্য দেওয়া হয়েছে আপনার 7 নম্বর অনুচ্ছেদে। এছাড়া ব্যক্তির স্বাধীনতা, চলাফেরা স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে 32 অনুচ্ছেদে, এবং 39 ধারায় বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা। সেই স্বাধীনতা যে এখন নেই, আপনি বাংলাদেশে অবস্থানরত যে কোনো সাংবাদিকের সাথে কথা বললে বুঝবেন, তারা সরাসরি কথাটাও বলতে পারেন না যে আমার সব কথা বলার স্বাধীনতা নেই। তারা বলেন যে আমি যেটুকু বলছি এটুকুই কি যথেষ্ট না? আপনারা দেশের বাইরে আছেন, তা আপনারা যা খুশি বলতে পারেন মুক্ত দেশে, আমরা কি সব বলতে পারি? তার মানে তারা কি মুক্ত দেশে নেই? আমি আপনার এই আলোচনা প্রসঙ্গে আমি বলবো, প্রকৃতপক্ষে বাংলাদেশের উচিত হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, যেটি পরে এটার বিধিগুলো আবার পুনর্বিন্যাস করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে 2020 সালে, সেটি সম্পূর্ণরূপে বাতিল করা উচিত এবং করে ফেলতে হবে। আর আমেরিকার যে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্ট অফ 2015 বললাম, অর্থাৎ হ্যাকিং, আপনার ডিভাইসের মধ্যে অনুপ্রবেশকারী, এই জাতীয় বিষয় যেগুলো আছে, সেই ক্ষেত্রে বা ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, বা একজনের ফেসবুক হ্যাক করছে, বা অন্য ছবি দিচ্ছে, আপনার ছবি ডিফেস করছে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন করছে, বা সাইবার অ্যাটাক করছে, এগুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য নতুন করে একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা যেতে পারে। কিন্তু বর্তমানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, আপনাকে আমি খালি দুটো জিনিসের উল্লেখ করব। এই বাংলাদেশ যখন ঔপনিবেশিক শাসন আমলে ছিল, তখন আপনারা জানেন যে তখন বাংলাদেশ পেনাল কোড যেটা এখনো চলছে, এটা 1860 সালে, বাংলায় বলে বাংলাদেশ দণ্ডবিধি, 141 বছর আগে ঔপনিবেশিক শাসকরা চালু করেছিল। আর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটাকে সিআরপিসি বলে, বা ফৌজদারি কার্যবিধি, এটা 1898 সালে, অর্থাৎ 123 বছর আগে চালু করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা প্রজাদেরকে শাসন করার ক্ষেত্রে। সেখানেও মানুষের মৌলিক মানবাধিকারের যে সুরক্ষা দেওয়া হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, সেটুকুও দেওয়া হয়নি। সেজন্য এটা বাতিল হওয়া জরুরি। এ প্রসঙ্গে আপনাকে একটু বলি, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে সবচেয়ে প্রথম যে কালা কানুনটি আসে, সেটা ছিল 1974 সালের বিশেষ ক্ষমতা আইন। 9 ফেব্রুয়ারি 1974 সালে যখন এই আইনটি প্রবর্তন করা হয়,
একটা রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, তখন দেশে একটা অস্থিরতা ছিল দুই কারণে। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কিছু অস্ত্র বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন মানুষের হাতে ছিল এবং স্বাধীনতা যুদ্ধ বিরোধীরাও আপনার কিছুটা সক্রিয় ছিল। এবং আপনি নিজে জানেন যে আমরা যারা বেঁচে ছিলাম ওই সময়, তরুণ ছিলাম, কিশোর ছিলাম, যে ওই সময় জাসদও একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি হিসেবে তারা একটা আর্মস ক্যাডার গড়ে তুলেছিল গণবাহিনী নামে। তো সেগুলোকে দমন করার জন্য সরকার বিশেষ ক্ষমতা আইন চালু করেছিল, কিন্তু সেই আইনের কয়েকটি ধারা ছিল সংবাদপত্রের জন্য দমনমূলক, সাংবাদিকদের জন্য দমনমূলক। তো যখন এরশাদের স্বৈর শাসন চলছিল, তখন এই আইনগুলো বাতিলের জন্য জোর দাবি উঠেছিল। মনে রাখবেন যে এরশাদ কিন্তু একজন নির্বাচিত শাসক ছিলেন না, উনি একটা নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক শাসক জারি করেছেন, পরে সুডো গণতন্ত্রের মাধ্যমে দেশ চালিয়েছেন ৯ বছর। গণ আন্দোলনের মুখে যখন ৩ জোট, বিরোধী সব দলগুলো ৩টা জোটে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, বিএনপির নেতৃত্বে একটি জোট এবং আপনার বামপন্থী দলগুলোর একটি জোট, এই ৩ হ্যালো, জোটের রূপরেখা দেয় যে কিভাবে আপনার শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। এবং ওই ৩ জোটের রূপরেখায় গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য কিছু রশিদি ভাই, সুনির্দিষ্ট। রশিদি ভাই জি, আপনাকে একটু থামাতে চাই। আমি আমাদের এই ইলিয়াস খান সাহেব আমাদের সাথে অডিওতে যুক্ত হয়েছেন এবং ওনাকে একটু আমি আচ্ছা টেস্টিং ঠিক করব। আছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ইলিয়াস ভাই? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর রশিদি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ইলিয়াস ভাইকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি ইলিয়াস, যদি ছোট্ট আসসালামু করে আলাইকুম। আপনি শেষ করেন, আমি ওনার কাছে একটু যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। আমি কিন্তু আমি যেটা বলছিলাম বলছিলাম। যেটা যে আমরা এই আইনটার ভবিষ্যৎ, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই প্রেক্ষাপটে মোটামুটি বাংলাদেশে একটা গণজাগরণ শুরু হয়েছে, বেশ নাগরিক সমাজ থেকে বেশ চাপ আছে। তো আপনি কি দেখতেছেন, মানে এটা কি আমরা আশা করতে পারি? সরকারের এই অবস্থান এবং জনগণের দাবি আমাদের অদূর ভবিষ্যতে কি আশা করতে পারি আইনের ভবিষ্যৎ হ্যাঁ, নিয়ে? আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে যখন আপনার এই বিশেষ ক্ষমতা আইনের ধারাগুলো বিলুপ্ত করার দাবি করে এবং ৩ জোট, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগ, বিএনপি, বাম দলগুলো ৩ জোটের রূপরেখা অনুসারে যখন এটা বাতিলের দাবি ওঠে এরশাদের পতনের পরে, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পদত্যাগের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, তখন আমি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত ছিলাম। আমরা বিভিন্ন স্টেক হোল্ডার, অর্থাৎ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আপনার সম্পাদক পরিষদ এবং জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আমরা একটা মিটিংয়ে সুপারিশমালা পাঠিয়েছিলাম। সেই সুপারিশমালার আলোকে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনের আগে, ১ সপ্তাহ আগে, ২০শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ একটি অধ্যাদেশ জারি করেন। সেই অধ্যাদেশ অনুসারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬, ১৭ ও ১৮ ধারা, যেগুলো সংবাদপত্রের জন্য দমনমূলক ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়। এখনো সেটা বিলুপ্ত আছে। অর্থাৎ এই ধরনের সুপারিশমালা পেশ করে দাবি পেশ করতে হবে সুসংগঠিতভাবে, এটা হলো ১ নম্বর কথা, এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু অন্য প্রশ্ন হলো, যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন, এই সরকার যদি জনপ্রতিনিধিত্বশীল হয় তবে দাবি মানবে, এবং তারা যদি জনগণের প্রতিনিধিত্ব না করে তাদের দাবি মানার কোনো প্রয়োজন নেই। এটুকু ধন্যবাদ। বলে আমি আপাতত ক্ষান্ত দিচ্ছি। ধন্যবাদ। আমরা একটু ইলিয়াস খান ভাইয়ের কাছে যাব। আপনি জানি না আমাদের আলোচনা কতটুকু শুনতে পেরেছেন। আমরা এ পর্যায়ে সবটুকু এতটুকু। শুনেছি, সবটুকু শুনেছি। ও, তাহলে খুব ভালো, ধন্যবাদ। তা আমি আপনাকে এখানে বলবো, আপনি যদি বলেন যে আপনার বিচারে ডিজিটাল জি, তথ্য আইন, যেটা বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আছে, আপনি কি এটার কোনো সুব্যবহার বা প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন? এবং বর্তমান প্রেক্ষাপটে যে জনগণের দাবি আইনটি বাতিল জি। করতে হবে, সেখানে আপনার অবস্থানটা একটু বলবেন, ব্যাখ্যা করুন। ধন্যবাদ আপনাকে এবং টিটি টেলিভিশনের দর্শকদের একই সঙ্গে। রুশদি ভাই, অনেকদিন পর ওনার কথা শোনা, উনি যেভাবে ব্যাখ্যা করেছেন আইন বিষয়ে, এরপর আর আমার নতুন করে কিছু বলার নেই। বাট আইন প্রণয়নের পর বাংলাদেশের সাংবাদিকতা যে কোন স্তরে গেছে সেটি সম্পর্কে আমি একটু বলবো। এটি আসলে এমন হয়েছে যে হাত পা বেঁধে তোমাকে বলা হচ্ছে তুমি সাঁতার কাটো। এই যে সাংবাদিককে বলা হচ্ছে তার হাত পা বেঁধে কলম রেখে যে আপনি এখন সাংবাদিক হবেন। এই অবস্থা বাংলাদেশে এসছে। একটি কথাও পত্রিকায় কোথায় কতটুকু লেখা যায় সেটি কিন্তু আমরা 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 দেখছি। যেমন যে কথা রুশদি ভাইয়ের কথা এসছে যে
1821 সালে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্ট কিন্তু নতুন করে এখানে সংযোজন করা হয়েছে, যে কারণে সাংবাদিকরা আছে কিছু লিখতে পারছে না। যেমন যার বিরুদ্ধে লিখতে যায় মামলা করে দেয়। এবং গত 2 বছর আপনি অনুষ্ঠানের শুরুতে যে ফিগার দিয়েছিলেন কতটি মামলা হয়েছে, সেই মামলায় কিন্তু অধিকাংশ আসামি হয়েছে সাংবাদিক। সাংবাদিকরা। আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই আইনটি কিন্তু ব্যাপক যখন করা 18 সালে বাংলাদেশ সম্পাদক পরিষদ, যে সব সম্পাদকরা কিন্তু আন্দোলন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আন্দোলন করেছিলেন, মানববন্ধন করেছেন আইনের ধারা বাতিল করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোনো ধারাই বাতিল করা হয় না, বরং কৌশলে আরো জটিল করা হয়েছে। যেমন সরকারি আধা সরকারি অফিসের কোনো খবর কি বলা যায়, মোটা দাগে বলে নেওয়া যাবে না, এটি সাংবাদিকতা করবে কিভাবে? সেখান থেকে খবর নিতে হবে, গোপনে খবর নিতে হবে। এবং রুশদী ভাই দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তিনি জানেন সেখান থেকে তো গোপনে আমাদের সংবাদ বের করতে হয়, নানাভাবে নানা কৌশলে বের করতে হয়। বাংলাদেশে এখন যে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, শেয়ার বাজার লুটপাট করা হচ্ছে, 10 টাকা দিয়ে প্রজেক্ট শুরু করে 100 টাকা করা হচ্ছে, এগুলো তো সংবাদপত্র খুঁজে বের করতে হবে। কিন্তু এখন এমন ভাবে করা হয়েছে, আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে। হাত পা বেঁধে ফেলার পরে কোন সাংবাদিকরা কিছু লিখতে পারে না। সর্বশেষ সংযোজন হচ্ছে গণমাধ্যমের 2 কর্মী, আমি নিশ্চিত গণমাধ্যম কর্মী বলবো, কারণ কিশোর তিনি যে কার্টুনিস্ট, তিনি কার্টুন ছাপেন বিভিন্ন গণমাধ্যমে। তারপরে আরেকজন মুস্তাক সাহেব, তিনি একজন লেখক ছিলেন। তাদের নির্যাতনের পরে রুশদী ভাই খুব ভালো করেছেন যে কিশোরের উপর যে কিভাবে নির্যাতন চালানো হয়েছে, সেই কিন্তু তিনি বলেছেন একই সঙ্গে মুস্তাক সাহেবের উপর কি ধরনের নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেটি কিন্তু বিবিসি রিপোর্ট, আমি কালকে রিপোর্টটা পড়েছি এবং আমি খুব কি বলে বেদনাহত হয়েছি। বাংলাদেশের সাংবাদিকতা একদম কি বলা যায় যে একদম শেষ হয়ে গেছে। এখানে সাংবাদিকতা বলতে কিছু নেই। সাম্প্রতিক একটি উদাহরণ দিয়ে আপনি দেখবেন যে আল জাজিরা নামে একটি টেলিভিশনের রিপোর্ট করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছিল। এত বড় একটা আলোচিত রিপোর্ট নিয়ে কোনো পত্রিকা কিন্তু কিছু বলেনি, যে ইভেন এমন একটি রিপোর্ট হচ্ছে, এই রিপোর্টে কি আছে বা না সেটা না লিখলো, যে আলোচিত একটি রিপোর্ট হচ্ছে, জনগণের প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে রিপোর্টটি দেখার জন্য। কিন্তু এই রিপোর্টটি আল জাজিরা ব্রডকাস্ট করার পরে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এই রিপোর্ট সঠিক নয়। সেই রিপোর্ট, এই যে প্রতিবাদটি, সেটি কিন্তু সবাই ছাপাতে বাধ্য হয়েছে। আপনি দেখবেন কোথায় আমাদের মান চলে গেছে। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে আমাদের কিছু সাংবাদিক আল জাজিরা বন্ধের দাবিতে মিছিল মিটিং করেছে, কিন্তু সেই দিনই আমাদের এক ভাই কিন্তু মুজাক্কির, আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 25 বছরের একজন যুবক, তিনি কিন্তু প্রাণ হারিয়েছেন। এই বাস্তবতা বাংলাদেশের। সৈকতুদ্দিন সাহেব তিনি খুব চমৎকার করে বলেছেন যে বিএফইউ যে ডিইউ যে জাতীয় প্রেস ক্লাব, তারা একটি সুপারিশমালা পাঠিয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে, যে এগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু এখন সেই অবস্থা সাংবাদিকদের মধ্যেই নেই। আল জাজিরা বন্ধের কি বলে, আমি যেটি বললাম যে আল জাজিরা বন্ধে তারা দাবি জানায়। সেদিন আপনার যারা একটি কথা আপনি বক্তৃতার শুরুতে বোধহয় বলেছিলেন বা অফেয়ারে বলেছিলেন, আমরা শুনেছি যে সেদিন ছাত্রদল একটি সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছাত্রদল পুলিশ, ওকে, ছাত্রদল অপরাধ করেছে, আমি মেনে নিচ্ছি, নিশ্চয়ই তারা অপরাধ করেছে, কিন্তু পুলিশ যে প্রেস ক্লাবে ঢুকে টিয়ার গ্যাস, গুলি, লাঠিচার্জ করলো, সেটির বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। ছাত্রদল কেন ঢুকলো প্রেস ক্লাবে, সেটি নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক উচ্চকিত হচ্ছেন। এই বাস্তবতা বাংলাদেশে চলছে। আপনি জানেন যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে সাংবাদিকরা পুরোপুরি 2 গ্রুপে ভাগ হয়ে গেছে, এবং সংখ্যাগরিষ্ঠ গ্রুপ এখন ক্ষমতাসীন দলের সঙ্গে আছে। ক্ষমতাসীন দল যা করছে তাতেই যারা সাপোর্ট করছে। এবং সাংবাদিকতা কোথায় গেছে, আরেকটু উদাহরণ দিই, পদ্মা ব্রিজ নিয়ে খুব আলোচনা হচ্ছে। আপনারা তো বিদেশে আছেন, আমি 2-1 জায়গায় গিয়েছি। এই ব্রিজে একটা পিলার বসায়
সব টেলিভিশন, অধিকাংশ টেলিভিশন রিপোর্ট করে, আরেকটা প্লেয়ার বসে আবার রিপোর্ট করে, আরেকটা প্লেয়ার বসে আবার রিপোর্ট করে। এটি কোনো রিপোর্টের বিষয়? বাট সরকারের তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। আমাদের সৈকত রুজদি ভাই আরো ভালো বলতে পারবেন, এই স্বাধীনতার পর বিশেষ করে 1975 সালে সংবাদপত্রের যে অবস্থা হচ্ছে, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হচ্ছিল, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিরোধ যে আন্দোলন করে মানুষ দেশ স্বাধীন করেছিল, সেটি যে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি যে কি বলে যে মানুষের সেই অধিকার যে ছিল না, সেটি কিন্তু আবার ফিরে এসে নবরূপে। তবে এবার সংবাদপত্র বন্ধ করা হয়নি, এবার সংবাদপত্র চালু আছে, কিন্তু তারা কিছু লিখতে পারছে না। তারা ছিটে ফোটা দুর্নীতির খবর কিছু লিখছে, আর কিছু তাও ঠিকভাবে পারছেন, লিখতে পারছেন। তাই দেখবেন যে আপনি নিশ্চয়ই মনে আছে যে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কিন্তু তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু কোথাও প্রকাশ করা হয়নি। অনেকে প্রকাশ করতে চেয়েছেন কিন্তু প্রকাশ করতে কিন্তু পারেন না। এই বাস্তবতা বাংলাদেশে আছে আজকে। ধন্যবাদ। কিশোর যে কথা বলছে, আমি শেষ করি, যত পুরুষ লোকের কার্টুন এঁকেছে বলা হয়েছে এটি জাতির জনকের ছবি কিনা, যত ভদ্র মহিলার ছবি আঁকা হয়েছে কার্টুনে, আপনার তো সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ছবি কিনা, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের উপর টেনে নিচ্ছে। আসলে এখানে একটি স্বার্থবাদী গ্রুপ তৈরি হয়েছে। শেষ কথায় রুশ ভাই যেটি বলেছিলেন যে যদি জনগণের সরকার হয়ে থাকে তাহলে তারা এই আইন বাতিল করে। তা এটি কি জনগণের সরকার? আগে আমরা পড়তাম যে নিষিদ্ধ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, এখন নিষিদ্ধ ভোটের দেশ হচ্ছে বাংলাদেশে একটি ভোটও পার্লামেন্ট থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সব কারচুপি করছে। কারচুপি এটাকে বলা হয় বিরাট চুরি। একটি ভোট দখল করে নিচ্ছে দিনে দুপুরে। আপনি কার কাছে একটা প্রশাসনের কাছে, প্রশাসন তো এর পার্ট। ভোট তো করে দিচ্ছে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এর পার্ট। আপনি কোথাও প্রতিকার পাবেন না। এবং বিএনপি দেখুন দীর্ঘদিন ধরে এই অবস্থায় নির্বাচনে গেছে যে নির্বাচন ব্যবস্থা ঠিক হয় কিনা, তা আদৌ ঠিক হচ্ছে না। শেষ পর্যন্ত তারা ইউপি নির্বাচনের সামনে আসছে, সেই নির্বাচন তারা বর্জন করে একটি ওয়াইজ ডিসিশন। এই অবস্থায় বাংলাদেশ চলছে। ইলিয়াস ভাই, আপনাকে একটু সম্পূরক কোশ্চেন করব। তার আগে দর্শকদের একটু বলে রাখতে চাই, আমরা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের শো একটু দেরিতে শুরু করেছি, তাই আজকে আমরা কোনো বিরতি ছাড়াই আমাদের শোটা শেষ করব। তো ইলিয়াস ভাইকে আমি ওই রশিদি ভাইয়ের কাছে যাওয়ার আগে, আপনি যে এই সাংবাদিকের করুণ অবস্থা আপনি বর্ণনা করলেন, আমি আসলে এই ব্যাপারে কোশ্চেন করতাম, কিন্তু আপনি আসলে আগেই বলে দিয়েছেন। কারণ গতকালকে আমি দেখছি নিউ ইয়র্ক থেকে একজন সাংবাদিক একটা শোতে এই সাংবাদিক লিডারশিপের উপর অভিযোগ এনেছেন যে আসলে সাংবাদিকের যে লিডারশিপ, যারা নেতৃস্থানীয়, তাদের মধ্যেই একটা অনিয়ম চলে এসেছে এবং লিডারশিপের অভাব। আপনারা জানেন যে কয়েকদিন আগে বরিশালে বা চিটাগাঙ্গে একজন তরুণ সাংবাদিক নিহত হয়েছে, কিন্তু ঢাকা থেকে কোনো নেতৃস্থানীয় সাংবাদিক তার কোনো খবর নেন নাই, তার ফ্যামিলির কোনো খোঁজ নেন নাই। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে করুণ অবস্থা বললেন সাংবাদিক লিডারশিপের, এটা কি এই ডিজিটাল অ্যাক্ট আইনেরই একটি রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি? ওরা কি ভয়ে আতঙ্কে পিছিয়ে গেছেন? এখন কর্তৃত্ববাদী শাসন চলছে। আপনারা জানেন যে কর্তৃত্ববাদী শাসন চলছে। কর্তৃত্ববাদের কাছে সবাই পরাজিত হয়েছে। আমি বলবো যেমন বুদ্ধিজীবী, কোনো কথা শুনবে না বুদ্ধিজীবীদের, সকল বুদ্ধিজীবীদের, কারণ ক্ষমতাসীন দলের খুদকুড়ো তারা খাচ্ছে। নাম্বার 2, সাংবাদিক আপনি যেটা বললেন, এরা আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে যে অধিকাংশ সাংবাদিক নেতৃবৃন্দ এখন এত এত সরকার ঘনিষ্ঠ, সরকার যা করেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করে, চুরি লুটপাট যা করেন, তা সেগুলো তারা নেকেটলি সাপোর্ট করছেন। তাদের একটা কি বলে যে সাহসী অবস্থান ছিল, যেমন স্বৈরাচারী শাসকের আমলেও কিন্তু সংবাদপত্র সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। মহান ৭১ মুক্তিযুদ্ধের সময় কিন্তু সংবাদপত্রের উপর সবচেয়ে বেশি খ্যাপা ছিল। 3টি অফিস পুড়িয়ে দিয়েছে পাকিস্তান, যারা প্রেস ক্লাবে তারা গোলাবর্ষণ করেছে। কিন্তু সেই দিন আর সাংবাদিকদের
এখন দুর্ভাগ্যজনক আমি দুইটা উদাহরণ তো আপনাকে দিলাম যে আমার ভাই যে মুজাফফরকে হত্যা করা হয়েছে একটি কথা বলা হয় না, কিন্তু সংবাদ কর্মী হিসাবে সাংবাদিক হিসাবে তারা আল জাজিরা বন্ধের দাবি জানে। এই বাস্তবতা বাংলাদেশে এখন চলছে। ধন্যবাদ। আমি একটু রুশদীপের কাছে যাব, কারণ যেহেতু ইলিয়াস ভাই আল জাজিরার প্রসঙ্গটাও নিয়ে এসেছেন, এটা সহ উনার কথার প্রেক্ষিতে আপনি যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ওই প্রসঙ্গে যাওয়ার আগে ইলিয়াস খান এখন যেহেতু সে বাংলাদেশে সাংবাদিকতা করেন এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, একটা প্রসঙ্গ বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকরা এখন ঠিক সাংবাদিকতা করতে পারছে না। তো আমরা এগুলো হচ্ছে যদি বলি যে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে একটা কথা হয়, আর আপনাকে যদি পরিসংখ্যানগত তথ্য দিয়ে বলা হয় তাহলে সেটা আরেকটু যুক্তি পায়। তা আমি কি দেখতে পাচ্ছি, এটা জাস্ট গতকালকের একটা রিপোর্ট আপনাকে বলি। ৪ঠা মার্চ বাংলাদেশের ঢাকা ট্রিবিউন থেকে আমি দেখছি একটা জরিপে বলা হয়েছে ইউল্যাব, বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে অ্যান ইনভেস্টিগেশন ইন্টু রিস্ক টু মেন্টাল হেলথ অব বাংলাদেশি জার্নালিস্ট শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে বিষণ্ণতায় ভুগছেন 43% সাংবাদিক, পেশা ছাড়তে চান 72% সাংবাদিক। আর যারা বিষণ্ণতায় ভুগছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম, এবং রিপোর্টারের সংখ্যা বেশি। তার কারণ কি সেগুলো কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়নি। আমি যেহেতু মাঠ পর্যায়ের সাংবাদিক ছিলাম বাংলাদেশ 1978 থেকে 92 সাল পর্যন্ত, আমি যা বুঝি বিষণ্ণতায় ভোগার কারণ হলো সততা, নৈতিকতা ও পেশানিষ্ঠতার সাথে দায়িত্ব পালনে অপারগতার জন্য সাংবাদিকরা বিষণ্ণতায় ভোগেন। পুরুষরা মাঠ পর্যায়ে বেশি যান বলে তারা বেশি বিষণ্ণতায় ভোগেন, রিপোর্টাররা মাঠ পর্যায়ে বেশি যান বলে তারা বিষণ্ণতায় ভোগেন, এবং পেশা ছাড়তে চান 72%। এটা কি খুব ভালো লক্ষণ? সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের এই যে প্রতিফলন, এখান থেকে কি সুস্পষ্ট নয় যে সাংবাদিকরা তাদের কার্যকলাপে তাদের দায়িত্ব পালনে সক্ষম থাকতে পারছে না, তাদের মানসিক স্বাস্থ্যের উপর একটা চাপ পড়ছে? আর আপনি যে প্রসঙ্গে জানতে চেয়েছেন আল জাজিরা, আল জাজিরা একটা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেমন সিএনএন, বিবিসি, হয়তো তারা অপেক্ষাকৃত নতুন এবং তাদেরকে বলা হয় যে অল্টারনেটিভ মিডিয়া। যদিও কথাটা পুরোপুরি ঠিক খাপ খায় না, এ কারণে যেটা ফিন্যান্স করে কাতারের রাজ পরিবারের ফাইন্যান্সে কোনো একটা বার্তা প্রতিষ্ঠানকে ঠিক অল্টারনেটিভ মিডিয়া বলা যায় না। তবুও তারা পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে অনেক তথ্য, এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণত খুব বেশি প্রশ্ন আমি পশ্চিমা বিশ্বে বাস করি গত 17 বছরে দেখিনি। আল জাজিরা যে প্রতিবেদনটি বাংলাদেশ নিয়ে করেছে, তাদের প্রতিবেদনটি আমার কাছে প্রায় 70% তথ্য প্রমাণ সহ মনে হয়েছে, প্রায় 30% তথ্য প্রমাণ ছিল না। আর আপনি আমাকে অফলাইনে কথা বলার সময় জানতে চেয়েছিলেন যে শিরোনামটি কি যথার্থ হয়েছে কিনা। শিরোনামটি নিয়ে আমার একটা খটকা ছিল যে যথার্থ হয়েছে কিনা। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি বলবো, দেশে বিদেশে আমি যে 14-15 বছর সাংবাদিকতা করেছি, তাতে মনে হচ্ছিল যে শিরোনামটি ঠিক যুক্তিযুক্ত হয়নি যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। এটা 1 ফেব্রুয়ারি 2021 সালে প্রচারিত হয়েছে এবং মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যদের, অর্থাৎ তার ভাইদের, কয়েকজন ভাইয়ের, জেনারেল আজিজের নয়, মূলত তার ভাইদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও পলাতক হিসেবে দণ্ডপ্রাপ্ত আসামিদের পলাতক অবস্থান নিয়ে, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা তার ভাইয়ের সঙ্গে দেখা করছেন, বাংলাদেশে যাচ্ছেন, এগুলো নিয়ে যে প্রতিবেদন হয়েছে তাতে কিভাবে বলে যেটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। কিন্তু ওই সময় জেনারেল আজিজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফর করছেন, আপনারা সবাই জানেন। উনি দেশে ফিরে গেলেন, ফিরে গিয়ে প্রথম যেদিন সাংবাদিকদের সাথে কথা বললেন, অনেক কথা বলেছেন, ওগুলো খণ্ডন করেছেন এবং সবই অস্বীকার করেছেন অভিযোগগুলো, এবং বলেছেনও যে তার ভাইরা তখন দণ্ডিত আসামি ছিল না যখন তারা বাংলাদেশে এসেছিল। তবে উনি হাঙ্গেরিতে যখন দেখা করেছেন তার ভাইদের সাথে বা এক ভাইয়ের সাথে, তখন যে পলাতক আসামি ছিলেন এ ব্যাপারে উনি কিছু বলেননি। তবে আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে কথাটি, সে কথাটিতে হলো তিনি বলেছেন, আমাকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, তাকে হেয় প্রতিপন্ন করা হয়। এই কথাটার মধ্য দিয়ে তিনি আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন কথাটার যথার্থতা প্রমাণ করলেন, জাস্টিফাই করলেন। কেন আমি ঠিক বুঝতে পারলাম না। ধন্যবাদ।
ইলিয়াস খান, আমাদের সেবার শেষ পর্যায়ে আপনি ছোট করে যদি এটা বলেন, আমি শুধু একটু এড করব যে আমরা যদি এই রিপোর্টটা দেখি, আমরা দেখি যে একটা পরিবারের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, কোনো আমি রাষ্ট্র আল না, জাজিরা কোনো রিপোর্ট সমাজ নিয়ে না। কিছু কথা বলতে চাচ্ছি না ভাই, আল জাজিরা রিপোর্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি শুধু সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আপনি কথা বলি যে নানা মিষ্টি কথা বলে নানা কিছু বলে বলা হচ্ছে যে কিছু ধারা চেঞ্জ করতে হবে না, এই আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আইন পুরোপুরি যদি বাতিল করতে হয়, বাতিল করা না হয়, তাহলে তাহলে কিন্তু আমরা এটি মেনে নেব না। আন্দোলন সংগ্রাম চলছে, আরো হবে। আমি সেটাই বলতে চাই। নাম্বার টু বলতে হবে যে আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে দেশের এই সংকট কালে দেশের যে বুদ্ধিজীবী সমাজ তারা চুপচাপ আছে, তারা কথা বলছে না। এটি এটি অতীতে কখনো হয়নি, এবং বাংলাদেশে এখন যে সময় পার করছে, এই সময় বাংলাদেশে এত দুঃসময় কোনদিন পার করেনি। সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সব মনে হয় যেন এখন সরকার এবং রাষ্ট্র এক হয়ে গেছে, দল এবং সরকার রাষ্ট্র এক হয়ে গেছে। এর থেকে মানুষ পরিত্রাণ চায়। মনে মনে রাখতে হবে, সরকারের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা কিন্তু এক না, কিন্তু এটা মিলিয়ে ফেলছে। যেমন আমি যদি এখন কোন সকল বিনা ভোটের যারা দাবি করে আমরা জনপ্রতিনিধি, ওকে দাবি করে বিনা ভোটের জনপ্রতিনিধি, তারা যদি অন্যায়, অত্যাচার, চুরি, লুটপাট করে, আমি লিখতে গেলে আমাকে অ্যারেস্ট করা হবে। এই বাস্তবতা বাংলাদেশে চলছে। এই অবস্থা থেকে মুক্তি চাই আমরা। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলোতে শেষ করে দেয়া হচ্ছে, আবার সেগুলো যাতে ফিরে আসে সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশকে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে পাঠানো হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে না আনলে, প্রকৃত জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব না থাকলে এই দেশের টেকসই উন্নয়ন কিন্তু এগুলো টিকবে না। আমাদের মনে রাখতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে মানুষের কথা বলার অধিকার দিতে হবে, মানুষের লেখার অধিকার দিতে হবে। তাহলে একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে আজকে যান্ত্রিক গোলযোগের কারণে আমি কিন্তু অনেক অনেক লাইভে যোগ দিতে পারিনি, এই অর্থে যে আমার আমার ছবি দিয়ে আমি কথা বলছি। ভিন্ন ইলিয়াস খান ভাই, আপনি যে হতাশার কথাটা বলছেন আমরা শুনলাম, আমরা তো বলছি, কিন্তু আমাদের তো এরকম এর চেয়ে তো খারাপ সময় বাংলাদেশে ছিল এক সময়, সেখান থেকে তো আমরা বাংলাদেশে উঠে এসেছি। এখন বাংলাদেশে এর চেয়ে দুঃসময়, এই 12 বা 14 বছর ধরে যে দুঃসহ দুর্বিনীত শাসন চলছে, এর চেয়ে খারাপ অবস্থা ছিল 75-এর আগে ছিল। হ্যাঁ, 75-এর আগেই বললাম। এখন বাট আমরা তার চেয়ে খারাপ অবস্থা এই কারণে, তখন কোনো কিছু প্রতিবাদহীন যেত না, তখন কিন্তু প্রতিবাদ হয়েছে। এখন প্রতিবাদের কোনো সুযোগ নেই, মানুষ রাস্তায় দাঁড়াতে পারে না, গুলি করা হচ্ছে। তো তার চেয়ে এখন দুঃসময় বলে আমি বলবো। কারণ 12 বছরে যে দেশের লুটপাটের সংস্কৃতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার লুটপাট, হাজার হাজার কোটি টাকা, এই যে রুশদি ভাই আছেন কানাডায়, সেখানে বেগম পাড়া গড়ে উঠেছে, নানা কিছু আমরা শুনি, হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, কোনো বিকার নাই, কারো কোনো ওই অর্থে কোনো শাস্তি হচ্ছে না। এই বাস্তবতা বাংলাদেশ আগে দেখিনি। আগে তো বাংলাদেশের অর্থনীতি ছোট ছিল, বাজেট কম ছিল, দুর্নীতি কম স্কেলে হতো, 1 কোটি 2 কোটি টাকা যদি সর্বোচ্চ। এখন হাজার হাজার টাকার নিচে কোনো দুর্নীতি হচ্ছে না। এই যে আপনাদের কানাডায় পালিয়ে গেছেন এক ভদ্রলোক, আর কি নাম ভুলে, মিস্টার পিকে হালদার, তিনি কত হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এই বাস্তবতা আচ্ছা, বাংলাদেশে আমি যদি চলছে। একটু আপনাকে থামাই, আমরা যদি সরকারের বা সরকারের যারা সাপোর্টার তাদের বক্তব্য শুনি, ওনারা বলেন হ্যাঁ দুর্নীতি তো আগেও বাংলাদেশে হয়েছে, এখনো হচ্ছে, আগামী তো হবে, কিন্তু এই সরকার তো বেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং তারা কিছু কাজও দেখাচ্ছে যে আমরা করতেছি, এবং তার প্রমাণস্বরূপ দলীয় অনেককে তারা অলরেডি বিচারের আওতায় নিয়ে এসেছে। তো সেখানে কি সরকারের সদিচ্ছার কিছুটা লক্ষণ আপনি দেখছেন না? সরকারের সদিচ্ছা কোথায়? কয়েকজন কোটি ধরেছে, এটা দলীয় স্বার্থের কারণে ধরেছে। ধরুন, এই একজনকে ধরেছে
ক্যাসিনো খেলার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে যুবলীগের নেতা, সরি সরি, এটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ধরেছে, সেগুলো আমি আর এই ওয়ান ইয়ারে বলতে চাই না। আপনার সাথে কখনো পার্সোনালি কথা হলে জানাবো। এগুলো 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 যাদেরকে ধরা হচ্ছে, চুনুপুটি ধরা হচ্ছে, বড় বড় যে রাঘব বল। আমি একটি উদাহরণ দিই, এই যে বেসিক ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন। এই ব্যাংকটি একসময় লাভজনক ছিলেন, তিনি কয়েক হাজার কোটি টাকা এখান থেকে ব্যাংকটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে পার্লামেন্টে 6 বার বলেছে মাননীয় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিব যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বাস্তবতা বাংলাদেশে। আচ্ছা, আমি একটু আবার ব্যাক করে একটু ডিজিটাল আইনে যাব। জি, আমি শেয়ার এখানে লুটপাট করেছে। শুনেন, আমি একটু ডিজিটালে যাব, কারণ দর্শকরা জানতে এখানে বুঝছেন এটা আইনের একটা বিষয় আছে যে 60 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে এবং 180 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। সেখানে আমরা দেখলাম যে জাফর ভাই 10 মাস জেলে ছিল। তো সেখানে আপনারা আইনি যে বেনিফিটটা, এই যে এখানে 60 দিনের মধ্যে ইনভেস্টিগেশন যদি শেষ না করে, তাহলে পুলিশ কিন্তু ডিফল্টে চলে গেল। তো আপনারা যারা ভুক্তভোগী বা যারা দেশে ভুক্তভোগী, তারা কেন এই আইনের বেনিফিটটা নিতে পারছেন না কেন? কে তাদের মামলা কে নেবে? কেউ নেবে না তো। আমি আর অনেক কথা বলতে, আমি যেটা বললাম যে আমরা তো বাংলাদেশে থাকি, অনেক কথা বলতে পারি না, বলতে চাই না। ধরুন পুলিশ অপরাধ করেছে, আপনি কোর্টে বিচার চাইবেন, সেই বিচারক গুলো কারা আপনার দেখতে হবে। লোয়ার কোর্টে এবং হাই কোর্টে বা উচ্চতর আদালত যেটা বলে, সেই বিষয়ে আর যেতে যাচ্ছি না। মানুষের কোথাও কোনো প্রতিকার নাই, কোথাও মানুষ কোনো সহযোগিতা পাচ্ছে না, কারণ পুরো দেশটি একটি চক্রের হাতে চলে গেছে। প্রশাসন অন্যায় করলে মানুষ একটা নালিশ জানাতে যাবে কোথাও, সেটি পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা অন্যায় করলে কারো কাছে যায়, মানুষের সে আশ্রয়স্থল আর নাই। মানুষ পুরোপুরি একটা কি বলে যে বাংলাদেশের মানুষ এখন যে একটা বৃহৎ কারাগারে আছে, 56,000 বর্গমাইল একটা কারাগার তৈরি হয়েছে। মানুষ কথা বলতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না, মানুষ তাদের মানবাধিকার রক্ষিত হচ্ছে না। সব মিলিয়ে এই যে দেখুন না, আমি আরো 2-1 বার বলেছি, আবারও পড়ি, এই যে আওয়ামী লীগের মারামারির মধ্যে পড়ে সাংবাদিককেই কিন্তু মারা গেল, তাকে টার্গেট করে মারা হয়েছে বলে অনেকে বলছেন, কিন্তু এই দুই দলের কোন নেতা কর্মী কিন্তু মরে নাই, দুই গ্রুপের। এই বাস্তবতায় বাংলাদেশ চলছে। গত 12 বছরে 41 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। আপনারা জানেন ব্যাপক আলোচিত সাংবাদিক যে সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ঢাকা রিপোর্টার্সের সদস্য ছিলেন, তারা খুব ভালো সাংবাদিক ছিলেন। আজ পর্যন্ত 78 বার সময় নেওয়া হচ্ছে তাদের ওই চার্জশিট দেওয়ার জন্য। দিয়েছে? দিতে পারেনি, দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ। বাংলাদেশ চলছে ভাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও এই সৈকত রশিদি ভাইকে জিজ্ঞেস করব যে আমি যে কোয়েশ্চেনটা একটু আগে বলছিলাম যে আইনের যে বেনিফিটটা এখানে দেওয়া আছে, এই 60 দিনের মধ্যে পুলিশকে ইনভেস্টিগেশন শেষ করতে হবে, না হলে পুলিশ ডিফল্টে চলে যাবে, এবং 180 দিনের মধ্যে বিচার শেষ না করলে এই চার্জটা ড্রপ হতে হবে। এটা কতটুকু সত্যি? এটা যদি হয়ে থাকে, এটার বেনিফিট কেন ওই ভিকটিমরা পাচ্ছেন না? পাশাপাশি আরেকটা কোশ্চেন করে রাখি যে এই ইলিয়াস খান ভাই যে বর্ণনা দিলেন যে বাংলাদেশ যে একটা 52 বর্গ মানে একটা জেল, পুরা দেশটা একটা জেল, এখান থেকে শেষ পর্যন্ত আমাদের উত্তরণের কোনো উপায় কি আপনি দেখছেন? আমরা দেশের মানুষকে কি বলতে পারি এখান থেকে? আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছেন তার উত্তর আমার বলার চাইতে গত সপ্তাহে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক, তার নাম মির্জা হোসেন হায়দার, তিনি যখন অবসর নিয়েছেন, অবসরকালীন বিদায়ী সংবর্ধনা উনি একটা কথা বলেছেন, সাংবিধানিকভাবে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বাস্তবে কতটুকু তা আমরা সকলে জানি এবং বুঝি। বিচারপতি মির্জা হোসেন হায়দার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি কথা বলেছেন এবং ছাপা হয়েছে আপনার বাংলাদেশ bdnews24.com আমি পড়লাম এবং আমি দেখেছি সেটা। এই কথার মধ্যে কিন্তু অন্তর্নিহিত আছে আপনার প্রশ্নের উত্তর। এবং যে মুশতাক হোসেন মারা গেছেন, কারাবন্দী অবস্থায় নিহত হয়েছেন, এবং যে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর নির্যাতিত হয়েছেন, মুশতাকও নির্যাতিত হয়েছেন, তাদের যে আইনজীবী অ্যাটর্নি
তার নাম হচ্ছে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেছেন যে এক সাক্ষাৎকারে প্রথম আলোকে, ডিজিটাল আইনের প্রয়োগই হচ্ছে অপপ্রয়োগ, এবং তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে এটা আপনার কিভাবে আপনার এই 60 দিনের মধ্যে, জ্যোতির্ময় বড়ুয়া বলছেন আইনে বলা হয়েছে 60 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে, প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 15 দিন সময় বাড়িয়ে নিতে পারেন তদন্তকারী কর্মকর্তারা। 75 দিন পার হওয়ার পর তাদের কিছু করার থাকবে না, এরপর ট্রাইব্যুনালের এখতিয়ার, প্রাক বিচার শাস্তি তদন্তকাল চলতে পারে না। ধরুন বিচারে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলো না, বিচারকের রায় তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন, তাহলে যে এই যে একজন আসামি 10 মাস বা আরো বেশি জেল খাটলেন, তার প্রতিকার কি? এবং এই দুই বন্দী মুশতাক হোসেন মৃত্যুর সময় পর্যন্ত এবং কার্টুনিস্ট কিশোর আপনার জামিন 7ম দফায় জামিন পাওয়ার আগে পর্যন্ত 10 মাস জেলে ছিলেন, অথচ তাদেরকে এত দীর্ঘ সময় এই মামলাটি চলার কথা না। তাহলে মির্জা হোসেন হায়দারের কথারই পুনরুক্তি করতে হয়, বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করছে? এর প্রাসঙ্গিক, এবং আপনি আর একটা প্রশ্ন করেছেন, সেখানে তার উত্তরে আমি বলবো, আপনারা জানেন যে 3 সপ্তাহ আগে গত ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বে 2020 সালের যে গণতন্ত্র সূচক ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান 167টি দেশের মধ্যে 76তম। 5টা শ্রেণী করেছে তারা, তার 4র্থ শ্রেণী হচ্ছে হাইব্রিড রেজিম বা সংকর শাসন, তার মধ্যে রয়েছে 35টি দেশ, তারই একটি বাংলাদেশ। অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোট প্রদানের সুযোগ ছাড়াই রাজনীতিক ও আমলাদের সমন্বয়ে হাইব্রিড বা একটা সংকর শাসন চলছে বাংলাদেশে, প্রতিবেশী মিয়ানমার ও থাইল্যান্ডের মতো। এবং ওই সূচকে বলা হয়েছে ফুল ডেমোক্রেসি আছে 23টা দেশে, ফ্লড ডেমোক্রেসি আছে 52টা দেশে, হাইব্রিড রেজিম 35টা দেশে, এবং অথরিটেরিয়ান রেজিমস আছে 57টা দেশে। তো তৃতীয় স্তরে আছে বাংলাদেশ। তো এই হাইব্রিড রেজিম থাকা অবস্থায় কেমন করে জনগণের দাবিগুলো বাস্তবায়ন সম্ভব হবে, সেটা একটা খুবই কঠিন প্রশ্ন। এবং ডিজিটাল সিকিউরিটি এক শুধু নয়, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, 1 মিনিট সময় লাগবে। সেটা হলো, আপনারা অনেকেই জানেন যে পদ্মা সেতুতে পরিকল্পনায় একটা দুর্নীতির মামলা হয়েছিল। কানাডার কোর্টে এসএনসি লাভালিন ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের কিছু মানুষকে ঘুষ দিতে চেয়েছেন বলে একটা দুর্নীতি মামলা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের অনুরোধে মামলাটি চলছিল। তো কানাডার আদালত থেকে মামলাটি যখন খারিজ করে দেয়, কেন খারিজ করেছে আমি পরে আসছি, বাংলাদেশের রাজনীতিকরা এবং অনেক সাংবাদিককে আমি বলতে শুনেছি দুর্নীতি প্রমাণিত হয়নি বলে খারিজ করেছে। কথাটা সর্বৈব মিথ্যা। মূলত বিনা ওয়ারেন্টে এসএনসি লাভালিন কোম্পানির ঠিকাদারের যে প্রতিনিধি বাংলাদেশে ঘুষ দিতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, প্রমাণিত নয়, তার ডায়েরি জব্দ করেছিল তার অফিস এবং বাসায় রেড করে বিনা ওয়ারেন্টে। তাই কানাডার আদালত বলেছে আইনগতভাবে ডায়েরিটা জব্দ করা হয়নি বা সাক্ষ্য প্রমাণ জব্দ করা হয়নি বলে আমরা এই ডায়েরি বা সাক্ষ্য প্রমাণকে বিবেচনা করতে পারছি না, সুতরাং আমরা মামলাটি খারিজ করে দিচ্ছি। এতে অপরাধের প্রমাণও হয়নি, অপরাধ অপ্রমাণিত হয়নি, এটা হচ্ছে পদ্ধতিগত। তো বাংলাদেশে বিনা ওয়ারেন্টে মানুষকে গ্রেপ্তার করা হয়, বাড়িতে সার্চ করা হয়, ল্যাপটপ সব কিছু তুলে নিয়ে যাওয়া হয়। সেই বিনা ওয়ারেন্টে মানুষের বাড়িতে প্রবেশাধিকারও সীমিত করতে হবে। এটা কখন হবে, কেমন করে হবে, সেটা তো আমি বলতে পারি না, কিন্তু মৌলিক মানবাধিকার রক্ষার জন্য এটা করতেই হবে। ধন্যবাদ রশিদি ভাই, আপনি সুন্দর বক্তব্য বলার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে আবারও আমরা কোনো এক সময় কথা বলবো। আমাদের শহর আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যাবার আগে আমি ইলিয়াস খান ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি 30 সেকেন্ডে একটু কিছু বলবেন। ইলিয়াস খান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন মূল কাজ হচ্ছে এই দুর্বিনীত কর্তৃত্ববাদী গণবিরোধী সরকারের পতন ঘটাতে হবে। এটি না ঘটলে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে না, মানবাধিকারের পরিস্থিতি ভালো হবে না, সংবাদপত্রের মুক্তি আসবে না। কারণ তাদের ইতিহাস বলে সংবাদপত্রের স্বাধীনতা এবং আওয়ামী লীগ একসঙ্গে যায় না। কারণ ইতিপূর্বে তারা 75 সালে 4টি পত্রিকাকে সব বন্ধ করেছে, 96তে ক্ষমতায় এসে দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস সব 4টি পত্রিকা বন্ধ করে দিয়েছে, এখন ভিন্নভাবে বন্ধ করছে। এটি তা মানুষ যাতে কথা বলতে না পারে সেই কৌশল তারা নিয়েছে, আইন করে নিয়েছে। এটি বাতিল করতে হবে, এই আইনটি বাতিল করতে হবে মানুষের কথা বলার জন্য। সর্বোপরি যে দাবি আমি বলছি যে কোনো সংবাদকে হত্যাকাণ্ডের বিচারও হচ্ছে না, সুতরাং প্রকৃত বিচার পেতে হলে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে হবে। ধন্যবাদ। কর্তৃত্ববাদী জি
ধন্যবাদ জনাব ইলিয়াস খান। আমরাও আপনার সাথে আশাবাদী যে বাংলাদেশের পট পরিবর্তন হোক, বা সেটা হোক যেন শান্তিপূর্ণভাবে, ডেমোক্রেটিক ওয়ে, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। সো এই আশা রেখে এবং সৈকত রশিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ইলিয়াস খান ভাইকে ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে আজকে আপনারা তথ্যমূলক বক্তব্য আলোচনা উপহার দেওয়ার জন্য। আবারও কোনো এক সময় আমরা আপনাদের সাথে কথা বলবো দেশ এবং বিদেশ এবং মানুষের কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছিলেন আজকে 22 এপিসোড অফ ফ্রাইডে নাইট রিয়েল টক, এবং উই হ্যাভ এ গ্রেট শো। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ থেকে জনাব ইলিয়াস খান এবং কানাডা থেকে সৈকত রশিদি, এবং আমরা বাংলাদেশের চলমান সংকট, যেটাকে বলে ডিজিটাল অ্যাক্ট ল নিয়ে মানুষের যে চাহিদা দাবি, সেটা নিয়ে অনেক তথ্যমূলক আলোচনা করলাম। পাশাপাশি জার্নালিস্টদের ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা উপভোগ করেছেন। আগামী সপ্তাহে নতুন কোনো শো নিয়ে, নতুন বিষয় নিয়ে আমরা আবার আসবো। আশা করি যারা আমাদের সাথে ছিলেন, আমাদের দেখলেন এতক্ষণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সি ইউ নেক্সট ফ্রাইডে। গুড নাইট।